বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য রসায়ন বিজ্ঞানের চতুর্থ অধ্যায় পর্যায় সারণী এর আরো একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আলোচনা করব এবং আজকের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, পিরিয়ডিক প্রপার্টিস অফ এলিমেন্টস। আচ্ছা, এইখান থেকে আমরা যেটা প্রথমে শিখবো সেটা হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম বলতে কি বোঝানো হয়েছে। যেসব ভৌত ও রাসায়নিক ধর্ম মৌলসমূহের পর্যায় সারণীর পর্যায় অনুসারে নির্দিষ্ট ক্রমে আবর্তিত হয় এবং একই গ্রুপে একই ধর্মের মধ্যে সাদৃশ্য লক্ষ্য করা যায়, তাদেরকে পর্যায়বৃত্ত ধর্ম বলা হয়। এটা হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম কাকে বলা হয় তার সংজ্ঞা। যেমন পর্যায়বৃত্ত ধর্ম বলতে আমরা বুঝি কোন মৌলের ধাতব ধর্ম, অধাতব ধর্ম, তারপরে মৌলের পারমাণবিক আকার বা ব্যাসার্ধ, তারপরে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এগুলো হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। তো আমরা আজকের ক্লাসে ধাতব ধর্ম এবং অধাতব ধর্ম কাকে বলা হয় এবং কিভাবে এই ধাতব ধর্ম বা অধাতব ধর্ম পর্যায়ক্রমে আবর্তিত হয় সেইটা আমরা বিস্তারিতভাবে জানবো। ওকে, তো প্রথমে আমরা জেনে নিব ধাতু কাকে বলা হয়। যে সকল মৌল চকচক করে, আঘাত করলে শব্দ হয়, তাপ ও বিদ্যুৎ পরিবহন করতে পারে, তাদেরকে কি বলা হয়? ধাতু বলা হয়। দেখো, আমাদের চারপাশে তো অনেক পদার্থ রয়েছে, তাই না? তো এর ভিতর যে সমস্ত পদার্থ তাপ এবং বিদ্যুৎ পরিবহন করে, আঘাত করলে ঝনঝন শব্দ হয়, ঠিক আছে, আবার দেখতে অনেকটা চকচকে, তাদেরকে আমরা কি বলি? ধাতু বলে থাকি। আবার যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, তাদেরকে আমরা কি বলি? ধাতু বলে থাকি। মানে এখানে ইলেকট্রন ত্যাগের উপর ভিত্তি করে সংজ্ঞাটা আমরা এইভাবে বলতে পারি যে যে সমস্ত মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, তাদেরকে ধাতু বলা হয়। ধাতুরা অবশ্যই ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন গ্রহণ করে না। ধাতুর ইলেকট্রন ত্যাগের ধর্মকে ধাতব ধর্ম বলা হয়। তাহলে দেখো, এখানে আমরা ধাতু কাকে বলা হয় সেটা জানলাম, দুই ভাবে জানলাম। একটা হচ্ছে ব্যবহারিক যে সংজ্ঞা, যেমন যে সকল মৌল চকচক করে, আঘাত করলে শব্দ হয়, তাপ ও বিদ্যুৎ পরিবহন করতে পারে, তাদেরকে ধাতু বলা হয়। আবার আরেকটা সংজ্ঞা জানলাম যেটা হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে নাকি গ্রহণ করে তার উপর ভিত্তি করে। যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, তাদেরকে ধাতু বলা হয়। তো ধাতুর যে ইলেকট্রন ত্যাগের ধর্ম বা প্রবণতা, এটাকে কি বলা হয়? এটাকে বলা ধাতুর ধর্ম। তো যেসব মৌলের শেষ কক্ষপথে 1, 2 বা 3টি ইলেকট্রন থাকে, তাদের যোজন যথাক্রমে 1, 2, 3। এইসব মৌলই ধাতু হবে এবং যৌগ গঠন করলে এসব মৌল ওই ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন অর্থাৎ ধনাত্মক আয়নে পরিণত হবে। এখন দেখো, এখানে বলেছে যেসব মৌলের শেষ কক্ষপথে 1টা, 2টা বা 3টা ইলেকট্রন থাকে, তারাই কেবল ইলেকট্রন ত্যাগ করতে পারে। ঠিক আছে, একের অধিক যদি ইলেকট্রন থাকে তারা কিন্তু আর ইলেকট্রন ত্যাগ করতে পারে না। মানে 3-এর অধিক যদি ইলেকট্রন থাকে কোন মৌলের শেষ কক্ষপথে, তাহলে তারা আর ইলেকট্রন ত্যাগ করতে পারে না, আর তাদেরকে আমরা ধাতু বলতে পারি না। ঠিক আছে, তাহলে যেসব মৌলের শেষ কক্ষপথে 1টা, 2টা বা 3টা ইলেকট্রন থাকে, সাধারণত তারাই কি হয়? ধাতু হয় এবং তাদের যোজনই হচ্ছে 1, 2, 3 হয়। ব্যতিক্রম আছে। বিষয়টা আমরা একটু ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে দেখি। মনে করো এখানে সোডিয়াম আছে, সোডিয়াম পরমাণু, ইলেকট্রন সংখ্যা কত? 11। মানে প্রোটন সংখ্যা যেটা, সেটা হচ্ছে স্বাভাবিক অবস্থায়, ইলেকট্রন সংখ্যাটা আমরা জানি। এর ইলেকট্রন বিন্যাস কিরকম হবে? দেখো, 1s2, 2s2, 2p6, 3s1, এটা হচ্ছে তাদের ইলেকট্রন বিন্যাস, তাই না? আবার মনে করো ম্যাগনেসিয়াম Mg রয়েছে, এর হচ্ছে 12, এটা কেমন হবে? 1s2, 2s2, 2p6, 3s2। আবার অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে, Al এর ক্ষেত্রে এটা হচ্ছে 13, ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p1। এখানে দেখো শেষ কক্ষপথ হচ্ছে এইটা, এখানে কয়টা ইলেকট্রন আছে? দেখো, এর একটা ইলেকট্রন আছে। আবার এখানে কয়টা ইলেকট্রন আছে? 2টা। এটার ক্ষেত্রে শেষ কক্ষপথ আছে এটা, এটাতে কয়টা ইলেকট্রন আছে? 3টা। তো এখানে আমরা এটাই বলা হচ্ছে যে, এখানে দেখো বলা হচ্ছে যে যেসব মৌলের, এই যে সমস্ত মৌলের শেষ কক্ষপথে 1টা, 2টা বা 3টা ইলেকট্রন থাকে, তাদের যোজন যথাক্রমে 1, 2, 3। দেখো, এখানে সোডিয়ামের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 1টা, তার মানে তার যোজন আছে 1।
ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? দুইটা, তাহলে তার যোজন হচ্ছে 2। অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে কয়টা? তিনটা, তার মানে তার যোজন হচ্ছে 3। এরকম ভাবে যে সমস্ত মৌলের এইভাবে ইলেকট্রন বিন্যাস করতে হবে। ইলেকট্রন বিন্যাস করে শেষ কক্ষপথে একটা, দুইটা বা তিনটা ইলেকট্রন থাকে, তারাই হচ্ছে কি হবে? ধাতু হবে। অর্থাৎ তাদের যোজন হবে 1, যদি একটা ইলেকট্রন থাকে 1, দুইটা ইলেকট্রন তার থাকলে 2 যোজন হবে, তিনটা ইলেকট্রন থাকে তার যোজন হবে 3, এবং এরাই হবে কি? ধাতু। যৌগ গঠনের সময় এরা, এই যেমন দেখো সোডিয়াম, সোডিয়াম কি করবে? ওই ইলেকট্রনটা ত্যাগ করবে, শেষ কক্ষপথে যে ইলেকট্রনটা রয়েছে দেখছো, ইলেকট্রন ত্যাগ করে এই যে এনে প্লাসে পরিণত হবে, ক্যাটায়নে পরিণত হবে। আবার ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখো Mg, শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন আছে, দুইটা ইলেকট্রন ত্যাগ করে Mg2 প্লাসে পরিণত হবে। আবার অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে Al, এখানে শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? তিনটা, এরা তিনটা ইলেকট্রন ত্যাগ করে Al3 প্লাসে পরিণত হবে। কিন্তু যদি এখানে ইলেকট্রন সংখ্যা আরো থাকে, তাহলে আর এরকম ইলেকট্রন ত্যাগ করতে পারবে না। তবে এখানে ব্যতিক্রম আছে, যেমন হাইড্রোজেন আর হিলিয়ামের ক্ষেত্রে আছে ব্যতিক্রম, ঠিক আছে? হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস 1s1, ঠিক আছে? আবার এটা হচ্ছে হিলিয়ামের ক্ষেত্রে 1s2। এরা কিন্তু আবার এদের যোজনী, এখানে শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, বুঝছো? এখানে তার যোজনী 1, কিন্তু এটার ক্ষেত্রে শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? দুইটা, কিন্তু তার যোজনী আবার 0, কারণ এরা আবার কোনো ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে না, ঠিক আছে না? এইভাবে তো আমরা এটা মনে রাখবো যে সাধারণত যে সমস্ত মৌলের শেষ কক্ষপথে একটা, দুইটা বা তিনটা ইলেকট্রন আছে, তাদের যোজনী, একটা ইলেকট্রন থাকে 1, দুইটা ইলেকট্রন থাকলে 2, তিনটা ইলেকট্রন থাকলে 3 হবে, এরাই হচ্ছে ধাতু। এবং যৌগ গঠনের সময় এরা ইলেকট্রন ত্যাগ করে কি হয়? ধনাত্মক আয়ন বা ক্যাটায়নে পরিণত হয়। এখানে যে সমস্ত মৌলের পরমাণু যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে, সেই মৌলের ধাতব ধর্ম তত বেশি হবে। পর্যায় সারণীতে যে কোনো পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়, এবং উপর থেকে নিচের দিকে গেলে ধাতব ধর্ম কি হবে? বৃদ্ধি পাবে। দেখো এখানে এই যে পর্যায় সারণী যে কোনো পর্যায়ে আমরা যদি এখান থেকে এদিকে যাই, অথবা দ্বিতীয় পর্যায়ে দেখো এদিক থেকে এদিকে যাই, তাহলে বাম থেকে ডান দিকে যতই যাইতে থাকবো তত কি হবে? ধাতব ধর্ম তত হ্রাস পেতে থাকবে, অধাতব ধর্ম বাড়তে থাকবে। আবার উপর থেকে নিচের দিকে গেলে দেখো একই পর্যায়ে উপর থেকে নিচের দিকে গেলে, একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে আবার ধাতব ধর্ম বৃদ্ধি পেতে থাকে এবং অধাতব ধর্ম আবার হ্রাস পেতে থাকে। এটাই বলা হচ্ছে। কিন্তু কেন, এটার ব্যাখ্যা আমরা এখানে পড়বো। দেখো পর্যায় সারণীতে একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম হ্রাস পায় কেন, ঠিক আছে না? একটু খেয়াল করি আমরা এইখানে যে ইলেকট্রন বিন্যাস আমরা করেছিলাম সোডিয়াম, ম্যাগনেসিয়াম আর হচ্ছে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে, বুঝছো? এখানে সোডিয়াম, ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যে ইলেকট্রন বিন্যাসটা আমরা করেছি, এইটা একটু আবার খেয়াল করি। দেখো এরা কিন্তু একই পর্যায়ের মৌল। কিভাবে বুঝলাম? দেখো এখানে পর্যায় কত, এখানে পর্যায় সংখ্যা, এখানে পর্যায় কত? দেখো পর্যায় হচ্ছে এই 3 হচ্ছে পর্যায়। আবার গ্রুপ সংখ্যা কত? এখানে গ্রুপ সংখ্যার ক্ষেত্রে আমরা কি দেখবো? গ্রুপ সংখ্যার ক্ষেত্রে দেখবো যে s অরবিটাল ইলেকট্রন আছে। s অরবিটাল কয়টা ইলেকট্রন আছে? একটা, তাহলে এটাই তার গ্রুপ সংখ্যা। আবার এখানে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখো, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে এখানে পর্যায় সংখ্যা কত হবে? পর্যায় সংখ্যা হবে এখানে দেখো 3, আর এখানে গ্রুপ সংখ্যা কত আছে? গ্রুপ হবে কত? দুইটা ইলেকট্রন আছে, তাই 2 হবে। আবার অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এখানে পর্যায় কত? দেখো পর্যায় তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। এই যে দেখো পর্যায় সংখ্যা হচ্ছে এই 3, যে সর্বোচ্চ যে অরবিট যেটা, এখানে যেমন সর্বোচ্চ অরবিট 3, তাই পর্যায় 3, এখানেও 3, এখানেও 3, তাহলে পর্যায় সংখ্যা 3 হবে। আচ্ছা এখন গ্রুপ সংখ্যা কত হবে? গ্রুপ সংখ্যার ক্ষেত্রে এখানে দেখো s অরবিটাল আছে আর p অরবিটাল আছে। s অরবিটালে কয়টা ইলেকট্রন আছে? 2টা, p অরবিটালে একটা। s আর p থাকলে তার সাথে 10 যোগ করতে হয়, তাহলে টোটাল কত হচ্ছে? এই যে দেখো 13, তার মানে তার গ্রুপ সংখ্যা হচ্ছে 13, ঠিক আছে না? এখন পর্যায় সংখ্যা যদি সেম হয়ে যায়, তখন আমরা দেখছো সবগুলোতে পর্যায় আছে, তাহলে গ্রুপ সংখ্যা দেখতে হবে। পর্যায় সংখ্যা যদি সেম হয়, তারপরে ধাতব ধর্ম বা অধাতব ধর্ম ব্যাখ্যা করতে হলে আমাদের গ্রুপ সংখ্যা লাগবে। কি লাগবে? গ্রুপ সংখ্যা লাগবে। এখন দেখো এখানে গ্রুপ সংখ্যা আছে একটা, 1 নম্বর গ্রুপ, আর এখানে কত? 2 নম্বর গ্রুপ, এটা হচ্ছে 13 নম্বর গ্রুপ। এখন একটু খেয়াল করো, এই যে গ্রুপ সংখ্যা বাড়ার সাথে সাথে এই যে দেখো একটা করে ইলেকট্রন বাড়তেছে, এখানে একটা ইলেকট্রন বেশি, এখানে একটা ইলেকট্রন বেশি, এর চেয়ে এখানে, আবার এখানে চেয়ে এখানে আরেকটা ইলেকট্রন বেশি, এখানে 3টা আছে। দেখো এখন এই যে ইলেকট্রন সংখ্যা বাড়তেছে, কিন্তু পর্যায় সংখ্যা বাড়তেছে না। বিষয়টা দেখো একটু এরকম ডায়াগ্রামের সাহায্যে দেখি। এই যে দেখো তৃতীয় পর্যায়ে আছে সোডিয়ামের ক্ষেত্রে, এখানে তো 11টা ইলেকট্রন আছে, মানে প্রোটন আছে। প্রোটন সংখ্যা তো ইলেকট্রন সংখ্যা, তাই না? তো এখানে বাইরে আছে কয়টা? 11টা ইলেকট্রন আছে।
তো এই 11টা ইলেকট্রন 11টা প্রোটনকে যে বলে আকর্ষণ করবে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কি হয়, আকর্ষণটা আর একটু বেশি হওয়ার কথা। কেন? কারণ দেখো এখানে 12টা ইলেকট্রন প্রোটন আছে, আর বাইরে বিভিন্ন কক্ষপথ, যেমন এখানে এই প্রথম কক্ষপথে 2টা, তারপরে 8টা, তারপরে 2টা আছে, এইভাবে। তো বাইরে মনে কর টোটাল 12টা ইলেকট্রন আছে। এখন এই যে 11টা প্রোটন 11টা ইলেকট্রনকে যে বলে আকর্ষণ করবে, এখানে 12টা প্রোটন 12টা ইলেকট্রনকে তার চেয়ে আরো বেশি আকর্ষণ করবে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি হবে, আকর্ষণটা আরো বেশি বাড়বে, তাই না? এই যে এখানে এই যে 13, এখানে আছে 13টা, মানে 13টা প্রোটন আর বিভিন্ন কক্ষপথে মোট 13টা ইলেকট্রন রয়েছে। তাহলে এই প্রোটন 13টা, এই 13টা ইলেকট্রনকে আরো এই যে ম্যাগনেসিয়ামের চেয়ে আরো বেশি কি করবে, জোরে আকর্ষণ করবে। তো আকর্ষণ করার কারণে এইটা যদি এই ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ যত বেশি হবে, এখান থেকে সহজে একটা ইলেকট্রন ত্যাগ করা যাবে না, তাই না? মনে করে এর চেয়ে এর আকর্ষণটা আরো বেশি, তাহলে এখান থেকে যতটুকু শক্তি লাগবে, মানে একটা ইলেকট্রন ত্যাগ করতে যতটুকু শক্তি লাগবে, এর কিন্তু আরো বেশি লাগবে, তার চেয়ে এর আরো বেশি লাগবে ইলেকট্রনটা অপসারণ করতে, বেশি শক্তি লাগবে। তাহলে আমরা জানি, দেখো আমরা আবার এখান থেকে জানি যে মৌলের ইলেকট্রন ত্যাগ যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে, দেখো তার ধাতব ধর্ম তত বেশি হবে। কিন্তু এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে দেখো এই যে 13টা আছে, 13 গ্রুপের সংখ্যা আছে 13, এখানে আকর্ষণ আছে সবচেয়ে বেশি, এখানে তারপর একটু কম, এখানে তারপর তার চেয়ে একটু কম। এখন এই যে যদি আকর্ষণ বেশি থাকে, সেখান থেকে সহজে ইলেকট্রন নেওয়া যাচ্ছে না। তো সহজে যদি ইলেকট্রন না নেওয়া যায়, তাহলে তো তার ধাতুর ধর্ম বেশি হচ্ছে না, কারণ দেখো তার সহজে ইলেকট্রন সে ত্যাগ করতেছে না। যে যত সহজে ইলেকট্রন ত্যাগ করবে, তার ধাতুর ধর্ম তত বেশি। তাই আমরা এইভাবে বলতে পারি, আমরা জানি একই পর্যায়ে বাম থেকে ডান দিকে যাওয়া যায়, মৌলের প্রোটন সংখ্যা তত বাড়তে থাকে, ফলে সমহারে ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকে, ফলে পরমাণু নিউক্লিয়াসের অধিক প্রোটন এবং বাইরের ঘূর্ণমান ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বেশি হয়। সুতরাং যত ডান দিকে যাওয়া যায়, ততই নিউক্লিয়াস ও সর্বশেষ ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বাড়তে থাকে। এই জন্য পর্যায় সারণীতে একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম হ্রাস পাবে। একইভাবে পর্যায় সারণীতে একই শ্রেণীর উপর থেকে নিচের দিকে গেলে ধাতব ধর্ম বৃদ্ধি পায়। এটা কেন পাবে? দেখো আমরা যদি এখানে সোডিয়ামের সাথে আর মনে করো পটাশিয়ামের সাথে তুলনা করি, সোডিয়াম আর পটাশিয়াম, বুঝছো? পটাশিয়ামের সাথে তুলনা করে, এই দেখো পটাশিয়াম হচ্ছে 19, তাই না? ইলেকট্রন বিন্যাস কত হবে? 1s2 2s2 2p6 3s2 3p6 4s1, এইটা হচ্ছে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস। এর ক্ষেত্রে দেখো পর্যায় সংখ্যা কত, পর্যায় হচ্ছে 4, আর এখানে গ্রুপ সংখ্যা কত, গ্রুপ সংখ্যা দেখো পর্যায় 4 কেন, সবচেয়ে বড় n এর মান হচ্ছে 4, মানে অরবিট হচ্ছে 4। গ্রুপ সংখ্যা কেন, s অরবিটাল একটা ইলেকট্রন আছে, এটা গ্রুপ সংখ্যা 1 হবে। এখন দেখো এই যে এর সোডিয়ামের পর্যায় হচ্ছে 3, মানে তৃতীয় পর্যায়ে আছে, দেখছো? এই যে এখানে দেখো 11টা প্রোটন রয়েছে, আর এখানে বাইরের সেলে বিভিন্ন কক্ষপথে মোট এখানে আছে 2টা, এখানে আছে 8টা ইলেকট্রন, এই যে, আর বাইরে এখানে রয়েছে একটা। পটাশিয়ামের ক্ষেত্রে দেখো, পটাশিয়ামের তো এখানে প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন আছে, তারপরে কক্ষপথে আছে 8টা ইলেকট্রন, 1 2 3 4 5 6 7 8, তারপরে কক্ষপথেও 8টা ইলেকট্রন রয়েছে, এরকম 1 2 3 4 5 6 7 8, তারপরে আরো একটা ইলেকট্রন রয়েছে এখানে, ঠিক আছে? এই জায়গা তাহলে দেখো 1 2 3টা অরবিট, হ্যাঁ, বা শক্তি স্তর, এখানে 1 2 3 4। এখন দেখো এখানে দেখো বাইরে যে ইলেকট্রন রয়েছে, এখান থেকে এখানে দূরত্ব কিন্তু অনেক বেশি, কারণ এখানে 4টা শক্তি স্তর আর এখানে মাত্র 3টা। এখন এই প্রোটন মানে যে নিউক্লিয়াস, মনে করে এই যে নিউক্লিয়াস থেকে এই ইলেকট্রনের দূরত্ব কিন্তু বেশি না হওয়ার কারণে এটা কিন্তু বেশি জোরে আকর্ষণ করবে, কিন্তু এখান থেকে দূরত্ব অনেক বেশি বেড়ে গেছে, এর চেয়ে বেশি বেড়ে গেছে, কারণ একটা শক্তি স্তর বেশি হয়ে গেছে। তো এই যে এখানে নিউক্লিয়াস থেকে এর দূরত্ব অনেক বেশি হয়ে যাওয়ার কারণে এখানে যে আকর্ষণটা কাজ করবে, মানে নিউক্লিয়াসের সাথে এই যে ইলেকট্রনের প্রতি যে আকর্ষণটা কাজ করবে, এখানে কিন্তু তার চেয়ে বেশি আকর্ষণ কাজ করবে, কারণ এখানে দেখো দূরত্ব কম, দূরত্ব যত কম হবে আকর্ষণ তত বেশি হবে, আর এখানে আকর্ষণ কম হবে। আকর্ষণ কম হলে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করবে, মনে করো বাইরের সেলে ইলেকট্রন ত্যাগ করতে, মানে ধনাত্মক আয়নে পরিণত হবে। এর জন্য যে পরিমাণ শক্তি লাগবে পটাশিয়ামের ক্ষেত্রে তার চেয়ে কম শক্তি লাগবে একটা ইলেকট্রন ত্যাগ করে এই যে Na+, মানে পটাশিয়াম
কে প্লাসে পরিণত হতে, মানে এইখানে যে শক্তি লাগবে এখানে তার চেয়ে কম শক্তি লাগবে, তো সহজে ইলেকট্রনটা ত্যাগ করবে। তো সহজে যেহেতু ইলেকট্রন ত্যাগ করতে পারে তার মানে আমরা বলতে পারি যে এর ধাতব ধর্ম বেশি। একইভাবে আমরা উপর থেকে নিচে যত উপর থেকে নিচে যাব ততই কি হয় বলতো, এখানে ধাতব ধর্ম বৃদ্ধি পায়। দেখো আমরা জানি একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে একটি করে শক্তি স্তর বাড়তে থাকে, ফলে নিউক্লিয়াস থেকে বাইরে কক্ষপথে দূরত্ব বাড়ে। এর জন্য পরমাণু নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে আকর্ষণ কমতে থাকে। আকর্ষণ কমতে থাকার কারণে পরমাণু সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে। তাই পর্যায় সারণীতে একই শ্রেণীর উপর থেকে নিচের দিকে গেলে ধাতব ধর্ম বৃদ্ধি পাবে। এখন দেখো তোমাকে যদি প্রশ্ন করা হয় যে সোডিয়াম, পটাশিয়াম, অ্যালুমিনিয়ামের মধ্যে ধাতব ধর্মের কি করো তুলনা করো, তাহলে কিভাবে করবা? দেখো এটা কিভাবে তোমরা করবা তোমাদেরকে দেখায়। সোডিয়াম, পটাশিয়াম আর হচ্ছে অ্যালুমিনিয়াম। তো সোডিয়ামের ইলেকট্রন প্রথমে তোমরা বিন্যাস করবা, ইলেকট্রন বিন্যাস। এই যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলাম, ঠিক আছে। তারপরে কি আছে দেখো, অ্যালুমিনিয়াম আছে, Al অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম আছে 13। আমরা এভাবে ইলেকট্রন বিন্যাস করে এভাবে তোমরা লিখবা পর্যায় সংখ্যা, গ্রুপ সংখ্যা। এর ক্ষেত্রে কত হবে? 1s2, 2s2, 2p6, 3s কত 2, 3p1, এইখানে 3p1। এখানে দেখো পর্যায় সংখ্যা কত, পর্যায় সংখ্যা, পর্যায় সংখ্যা এখানে কত 3, এই 3 লিখলাম। আর গ্রুপ সংখ্যা কত, গ্রুপ সংখ্যা, গ্রুপ সংখ্যা এখানে কত দেখো, এই যে 2 আর 1 3, আর তার সাথে আরো 10 যোগ করতে হবে, তাহলে কত হচ্ছে 13। আবার পটাশিয়ামের ক্ষেত্রে দেখো কে, এটা হচ্ছে 19, এখানে কত হবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1। এখানে পর্যায় দেখো, এখানে পর্যায় সংখ্যা, পর্যায় এখানে পর্যায় কত 4, এই দেখো 4। আর এখানে গ্রুপ সংখ্যা কত, গ্রুপ সংখ্যা হচ্ছে একটা ইলেকট্রন আছে s অরবিটালে, তাই 1 হবে। এইভাবে প্রথমে ইলেকট্রন বিন্যাস করবা। করার পরে আমরা একটু আগেই বললাম, একটু আগে আলোচনা করলাম যে একই পর্যায়ের বা যদি পর্যায় আলাদা হয়, দেখো এটার পর্যায় সবচেয়ে বড়, তো পর্যায় যদি বড় হয় তার মানে নিউক্লিয়াস থেকে দূরত্ব অনেক বেশি হয়ে গেছে, তার মানে আকর্ষণ কমে গেছে। আকর্ষণ কমলে কি হয়, সে সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে। সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারার কারণে এর যে ধাতব ধর্ম সবচেয়ে বেশি হবে এদের ভিতরে। মানে যার পর্যায় বেশি তাকে আর চোখ বন্ধ করে বলে দিবা, তাকে আর কোনো তুলনা করতে হবে না। বলবা যে তার কেন্দ্র নিউক্লিয়াস থেকে তার বাইরের শেলের দূরত্ব অনেক বেশি হওয়ার কারণে এর বাইরের শেলের প্রতি কি আকর্ষণটা কম কাজ করে। আকর্ষণ কম কাজ করার কারণে সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে। আর সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারলে কি হয়, এর ধাতব ধর্ম কি হয়ে যায় বলতো, বৃদ্ধি পায়। কিন্তু সমস্যা হচ্ছে একে নিয়ে না, সমস্যা হচ্ছে এই দুইটা নিয়ে। দেখো এদের দুইটার কিন্তু পর্যায় সেম, এই দেখো এটার পর্যায় সেম, এটার পর্যায় সেম। তো পর্যায় সেম হলে তখন গ্রুপ সংখ্যা দেখতে হবে। দেখো এর গ্রুপ সংখ্যা হচ্ছে 1 আর এর গ্রুপ সংখ্যা হচ্ছে 13, দেখছো? তো এখানে বৃদ্ধি পেয়েছে। তো বৃদ্ধি পাইলে কি হবে, তার বাইরের শেলে একটা করে ইলেকট্রন বাড়তে থাকে, তাই না? দূরত্ব তো কেন্দ্র থেকে দূরত্ব তার বাড়তেছে না। দেখো দূরত্ব এখানে সোডিয়ামের ক্ষেত্রেও তৃতীয় পর্যায়, আবার এখানে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও তৃতীয় পর্যায়। এখানে ইলেকট্রন বাড়তেছে, এখানে শেষ কক্ষপথে 3টা ইলেকট্রন আছে, সোডিয়ামের ক্ষেত্রে 1টা। তো এখানে এই যে এইখান থেকে এখানে মানে নিউক্লিয়াস থেকে বাইরের শেলে যে ইলেকট্রন এইখানে যতগুলো আকর্ষণ করে এখানে তার চেয়ে বেশি জোরে আকর্ষণ করে। আকর্ষণ করার কারণে এই অ্যালুমিনিয়াম, এটা তো সোডিয়াম, সোডিয়াম সহজে একটা ইলেকট্রন ত্যাগ করে Na প্লাসে পরিণত হবে। আর এটা সহজে ইলেকট্রন ত্যাগ করবে না। যত সহজে ইলেকট্রন সোডিয়াম ত্যাগ করবে, এটা আরো বেশি শক্তির প্রয়োজন হবে। এই যে বেশি শক্তির প্রয়োজন হওয়ার কারণে এটা কি করবে না, সহজে ইলেকট্রন ত্যাগ করবে না। আর সহজে ইলেকট্রন ত্যাগ না করলে তার ধাতব ধর্ম হ্রাস পেয়ে যায়, ঠিক আছে? তার মানে আমরা বলতে পারি সবচেয়ে ধাতব ধর্ম বেশি আছে পটাশিয়ামের, তারপর আছে সোডিয়ামের, তারপর হচ্ছে অ্যালুমিনিয়ামের, ঠিক আছে? এইভাবে তোমরা ব্যাখ্যা করবা, পরীক্ষা আসলে ঠিক এভাবে ব্যাখ্যা করে দিবা। দেখো প্রথমে ইলেকট্রন বিন্যাস দিবা, এভাবে গ্রুপ সংখ্যার পর্যায় সংখ্যা লিখবা। তারপর এভাবে লিখবে যে আমরা জানি পর্যায় সারণীতে যে কোনো পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম হ্রাস পায় এবং উপর থেকে নিচের দিকে গেলে ধাতব ধর্ম কি করে, বৃদ্ধি পায়, ঠিক আছে? তাহলে ধাতব ধর্ম হ্রাস পায় আর উপর থেকে নিচের দিকে গেলে বৃদ্ধি পায়। তো এখানে পটাশিয়াম এর পর্যায় সংখ্যা 4, যা অন্য মৌলের দুটির চেয়ে বেশি, তাই পটাশিয়ামের ধাতব ধর্ম বেশি হবে। আবার সোডিয়াম এবং অ্যালুমিনিয়াম পর্যায় সংখ্যা সমান, তাই এদের ধাতব ধর্ম নির্ভর করবে গ্রুপ সংখ্যার উপরে। যার গ্রুপ সংখ্যা বেশি তার ধাতব ধর্ম কম। এই দুটার মধ্যে গ্রুপ সংখ্যা যথাক্রমে 1 এবং 13, তো সোডিয়ামের ধাতব ধর্ম বেশি হবে অ্যালুমিনিয়ামের চেয়ে, ঠিক আছে? এখন দেখো একটা প্রশ্ন যে এলাই মানে লিথিয়াম ধাতু হয় কেন? তো
তো লিথিয়াম ধাতু কেন, এরকম ভাবে থাকতে পারে সোডিয়াম কেন ধাতু অথবা পটাশিয়াম কেন ধাতু। ঠিক আছে, দেখো একটু আগে কিন্তু আমরা আলোচনা করেছিলাম, আমি কি বলেছিলাম, যে সমস্ত মৌলের, আমরা জানি যে সমস্ত মৌলের শেষ কক্ষপথে একটা দুটো বা তিনটা ইলেকট্রন থাকে, তাদের যোজন যথাক্রমে 1 2 3, এসব মৌলই হবে ধাতু। এবং যৌগ গঠন করলে এসব মৌল কি করে, ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন মানে ধনাত্মক আয়নে পরিণত হয়। যেমন দেখো লিথিয়াম, লিথিয়াম Li, এই দেখো লিথিয়াম Li, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 3, মানে ইলেকট্রন সংখ্যা 3। এখানে দেখো ইলেকট্রন বিন্যাসটা কত হবে, 1s2 2s কত 1। এখানে দেখো শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, এই যে একটা ইলেকট্রন আছে। আমরা তো জানি যে সমস্ত মৌলের শেষ কক্ষপথে একটা দুইটা অথবা তিনটা ইলেকট্রন থাকে, হাইড্রোজেন আর হিলিয়াম বাদে, তাদের যোজনী হবে, যদি একটা ইলেকট্রন থাকে তাহলে যোজনী হবে 1, দুইটা ইলেকট্রন থাকলে 2, তিনটা ইলেকট্রন থাকলে যোজনী হবে 3। আর যৌগ গঠনের সময় কি করবে, লিথিয়ামের যেমন শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, এটা ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে লিথিয়াম প্লাসে অর্থাৎ ক্যাটায়নে পরিণত হবে। এই যে এটাকে বলা হয় ক্যাটায়ন, লিথিয়ামের ক্যাটায়ন। ঠিক আছে, ক্যাটায়ন মানে ধনাত্মক আধানযুক্ত যে পরমাণু, এটাকে বলা হয় ক্যাটায়ন বলা হয়। ধনাত্মক আধানযুক্ত যে আয়ন তাকে ক্যাটায়ন বলা হয়। যেহেতু এটা ক্যাটায়নে পরিণত হয়েছে, এটা অবশ্যই ধাতু হবে। এবং শেষ কক্ষপথে যেহেতু একটা ইলেকট্রন আছে, এরা একটা ইলেকট্রন ত্যাগ করে, এই যে তোমরা লিখবা, ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস দিবা, তারপর সে লিথিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে লিথিয়াম প্লাসে পরিণত হবে। ঠিক, এখন আমরা অধাতব ধর্মগুলো পড়বো। অধাতব ধর্ম কি দেখো, অধাতব ধর্ম, ঠিক আছে, নন মেটালিক প্রপার্টিস। একই রকম উল্টা আর কি, যে সকল মৌল চকচক করে না, আঘাত করলে শব্দ হয় না, তাপ ও বিদ্যুৎ পরিবহন করে না, তাদেরকে অধাতু বলা হয়। যেমন কাঠ, প্লাস্টিক, কাঁচ, এগুলা। অথবা আমরা ইলেকট্রনের উপর ভিত্তি করে যদি বলি, যে সমস্ত মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়, তাদেরকে অধাতু বলা হয়। অধাতুর ইলেকট্রন ত্যাগের যে মানে গ্রহণের যে ধর্ম, এটাকে অধাতব বা নন মেটালিক প্রপার্টিস বলে। যে মৌলের পরমাণু যত সহজে ইলেকট্রন গ্রহণ করবে, সেই মৌলের অধাতব ধর্ম তত বেশি। পর্যায় সারণীতে যে কোনো পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পায় এবং উপর থেকে নিচের দিকে গেলে ধাতব ধর্ম হ্রাস পাবে। মানে এটা হচ্ছে অধাতব ধর্ম হ্রাস পাবে, মানে ধাতব ধর্ম যেখানে যেখানে বৃদ্ধি পায়, অধাতব ধর্ম সেখানে হ্রাস পাবে। আর ধাতব ধর্ম যেখানে হ্রাস পাবে, অধাতব ধর্ম সেখানে সেখানে বৃদ্ধি পাবে। ঠিক আছে, যে সমস্ত মৌল সাধারণত শেষ কক্ষপথে 4 থেকে শুরু করে 8টা ইলেকট্রন থাকে, তাদের যোজনী হবে 8 থেকে শেষ কক্ষপথে ইলেকট্রন বিয়োগ করতে হবে। বিষয়টা একটু বুঝাই দিই। ঠিক আছে, দেখো যেমন এখানে তোমাদের যদি ইলেকট্রন বিন্যাস দেখায়, ক্লোরিনের মনে করে ইলেকট্রন বিন্যাস দেখালাম, এই যে 17 নম্বর, 1s2 2s2 2p6 3s কত 2 3p5। দেখো এখানে শেষ কক্ষপথ আছে, এটা এখানে কয়টা ইলেকট্রন আছে, 7টা। তাহলে যোজনী কত হবে, শর্তমতে যোজনী হচ্ছে 8 থেকে শেষ কক্ষপথে ইলেকট্রনটা বিয়োগ করে দিতে হবে। কখন বিয়োগ করব, যদি 4 এর চেয়ে বেশি হয়, 4 বা 4 এর চেয়ে বেশি হয়। যেমন মনে করো যদি এখানে 7টা আছে, তাই না, তাহলে 7 বিয়োগ করতে হবে, যোজনী তাহলে কত হবে, 1 হবে। যদি এখানে 4টা ইলেকট্রন থাকতো, মনে করো 4টা ইলেকট্রন আছে, তাহলে তার যোজনী কত হবে, 4 হবে। যদি এখানে 8 থেকে 4 বিয়োগ করতে হবে। যদি মনে করো এখানে 5টা ইলেকট্রন থাকতো, তাহলে কত হলো তো যোজনী, এই যে 8 থেকে 5 বিয়োগ করে কত হবে 3। যদি মনে করো এখানে 6টা ইলেকট্রন থাকতো, তাহলে কত হতো, যোজনী 2 হতো। যদি 7টা ইলেকট্রন থাকতো, তাহলে যোজনী কত হতো, 1 হতো। যদি 8টা ইলেকট্রন থাকতো, তাহলে 8 থেকে 8 বিয়োগ করে 0, তাহলে তার নিষ্ক্রিয় গ্যাসের যেমন হয়, তাহলে তার কোনো ইলেকট্রন, তাহলে তার মানে যোজনী হচ্ছে 0, সেই ইলেকট্রন গ্রহণ করতো না, ত্যাগ করতো না। তো যে সমস্ত মৌল শেষ কক্ষপথে 4টা 5টা 6টা 7টা এরা রয়েছে, ঠিক আছে, তাদের যোজনী দেখো, যদি মনে করো 7-8টা থাকে, তাহলে যোজনী কত হবে, এই যে 8 থেকে 4 বিয়োগ করে 4, 8 থেকে 5 বিয়োগ করে 3, 8 থেকে 6 বিয়োগ করে 2, 8 থেকে 7 বিয়োগ করে 1, 8 থেকে 8 বিয়োগ করে 0। ঠিক আছে, এইভাবে তোমরা ইলেকট্রন বিন্যাস করবা। যেমন দেখো আরেকটা মৌল ইলেকট্রন বিন্যাস দেখাই, যেমন সিলিকন Si14, ইলেকট্রন বিন্যাস করি, 1s2 2s2 2p6 3s কত হবে 2 3p, এই যে 2। দেখো শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, এই দেখো 4টা, তাহলে যোজনী কত হবে, 8 থেকে এই 4 বিয়োগ করলাম, তাহলে তার যোজনী হবে 4। এভাবে তোমরা যোজনী বের করে করে দেখতে পারো যে কোন মৌলের যোজনী কত হয়। ঠিক আছে না, এভাবে দেখবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমি এখানে সেটাই উল্লেখ করেছি, এখানে দেখো এই যে শীটে, যে যেসব মৌলের শেষ কক্ষপথে 4 থেকে 8টি ইলেকট্রন থাকে, তাদের যোজনী হবে 8 বিয়োগ শেষ কক্ষপথের ইলেকট্রনটি। এসব মৌলই হচ্ছে অধাতু, যৌগ গঠন করে এসব মৌল কি করে, ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়। কথা হচ্ছে কতগুলো ইলেকট্রন গ্রহণ করবে। যেমন দেখো এখানে, এই যে এখানে সোডিয়ামের শেষ, এই যে ক্লোরিন শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, 7টা। 7টা যদি হয়, তাহলে যোজনী কত হবে, 8 বিয়োগ 7, তার মানে 1 হবে।
যৌগ গঠনের সময় একটা ইলেকট্রন গ্রহণ করবে, যেমন ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে Cl মাইনাসে পরিণত হবে। এটাকে বলা হয় অ্যানায়ন বলা হয়। কি বলা হয়? অ্যানায়ন বলা হয়। অ্যানায়ন। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, তাই না? অ্যানায়ন বলা হয় এরকম, এক ইলেকট্রন গ্রহণ করবে। এই যে এখন দেখো ক্লোরিন একটি অধাতু কেন? ক্লোরিন একটা অধাতু কেন? দেখো আমরা তো জানি যে সমস্ত মৌলের শেষ কক্ষপথে 4 এর চেয়ে বেশি ইলেকট্রন থাকে। দেখো এখানে কয়টা ইলেকট্রন আছে? 7টা। তারা কি করবে? 4 থেকে বেশি আছে না, তাহলে 7টা আছে। 7টা হলে এটা কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? এই যে 8 বিয়োগ 1 মানে 7টা একটা ইলেকট্রন গ্রহণ করবে। 8 বিয়োগ 7, তাহলে ওই যে ইলেকট্রনটা গ্রহণ করলো, দেখছো, গ্রহণ করে এই যে অ্যানায়নে পরিণত হলো। যেহেতু ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়েছে, এর জন্য এটা কি হবে? অবশ্যই অধাতু হবে। এইভাবে ব্যাখ্যা করবে যে সমস্ত মৌলের শেষ কক্ষপথে 4 থেকে 8 ইলেকট্রন থাকে, তাদের যোজনী 8 মাইনাস শেষ কক্ষপথে ইলেকট্রন। এসব মৌল অধাতু হবে এবং যৌগ গঠন করলে এসব মৌল ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন বা ঋণাত্মক আয়নে পরিণত হবে। দেখো এখানে ইলেকট্রন বিন্যাস দেখানো হয়েছে। দেখায় বলবো যে মৌলটি শেষ কক্ষপথে 7টি ইলেকট্রন আছে, এই জন্য এটা কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? 8 বিয়োগ এখানে হবে 7। ঠিক আছে, 8 বিয়োগ কত হবে? 7। এই যে তাহলে 7টা একটা ইলেকট্রন তাহলে গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হবে। তারপরে যে বিক্রিয়া এখানে এটা সমীকরণটা দেখাই দেবে এরকম। এখন প্র্যাকটিস প্রবলেম তোমাদের জন্য, ঠিক আছে? যেমন এখানে পর্যায় সারণীতে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পায় কেন? অধাতব ধর্ম বৃদ্ধি পায় কারণ একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে নিউক্লিয়াসের সাথে বাইরের শেলের কক্ষপথের সাথে কি হয়? আকর্ষণ বেড়ে যায়। আকর্ষণ বেড়ে গেলে সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে না, আর সহজে ইলেকট্রন ত্যাগ না করতে পারলে তা তো ধাতব ধর্ম বেশি হয় না, হ্রাস পায়। এজন্য অধাতব ধর্ম বৃদ্ধি পায়। আবার পর্যায় সারণীতে একই শ্রেণীর উপর থেকে বা একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে ধাতব ধর্ম বৃদ্ধি পায় কেন? কারণ ধাতব ধর্ম বৃদ্ধি পায় কারণ এখানে নিউক্লিয়াস থেকে বাইরের শেলের দূরত্ব বেড়ে যায়। দূরত্ব বেড়ে গেলে সহজে ইলেকট্রন ত্যাগ করে দেয়, আর সহজে কোনো মৌল যত সহজে ইলেকট্রন ত্যাগ করবে তার ধাতব ধর্ম তত বৃদ্ধি পাবে। আবার এই যে এটার মধ্যে অধাতব ধর্মের তুলনা করবা, বুঝছো? এখানে কার অধাতব ধর্ম সবচেয়ে বেশি, কার কম? সোডিয়ামের পটাশিয়ামের সবচেয়ে বেশি হবে, তারপর হচ্ছে মানে অধাতব ধর্ম, ঠিক আছে? ধাতব ধর্ম সবচেয়ে বেশি হচ্ছে সোডিয়ামের, তাহলে পটাশিয়ামের, তাহলে অধাতব ধর্ম সবচেয়ে কম হবে পটাশিয়ামের, ঠিক আছে? তারপরে কম হবে সোডিয়ামের, তারপরে কম হবে অ্যালুমিনিয়ামের। এইভাবে ব্যাখ্যা করবা তোমরা নিজেরা। এখন দেখো এইভাবে প্রশ্ন আসতে পারে, নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী প্রশ্নের উত্তর দাও। এখানে যেমন এখানে দুইটা গোল দেখতে পাচ্ছি, বৃত্ত। তো 1 নং মৌলের সঙ্গে ধাতব ধর্ম ব্যাখ্যা করতে হবে এবং 2 নং মৌলের সঙ্গে একই গ্রুপ বিভক্ত কিনা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে ব্যাখ্যা করতে হবে। ময়মনসিংহ 2021 সালে এটা আসছে। এখন দেখো 1 নম্বর যে প্রশ্নটা, যে 1 নং মৌলের সঙ্গে ধাতব ধর্ম ব্যাখ্যা করো। 1 নং এ কে কে আছে? দেখো এখানে লিথিয়াম আর বেরিলিয়াম আছে। তো ওদের প্রথমে ইলেকট্রন বিন্যাস করবো আমরা, এই যে এইভাবে ইলেকট্রন বিন্যাস করবো প্রথমে, ঠিক আছে? যেমন লিথিয়াম এবং বেরিলিয়াম, দেখো লিথিয়ামের হচ্ছে 3টা ইলেকট্রন আছে, তাই না, মোট, আর বেরিলিয়াম হচ্ছে 4টা। এইভাবে ইলেকট্রন বিন্যাস করবো প্রথমে। লিথিয়াম Li 3 না 3, এই যে কত হবে? 1s 2 2s 1। আবার বেরিলিয়ামের ক্ষেত্রে Be, দেখো 4টা ইলেকট্রন আছে, 1s 2 2s কত? 2 হবে। দেখো এদের পর্যায় সেম। এটার পর্যায় কত? পর্যায় হচ্ছে 2। পর্যায় কত? এখানে 2। পর্যায়ের সংখ্যা এখানে 2, আচ্ছা পর্যায়ের সংখ্যা এখানে 2 এবং গ্রুপ সংখ্যা কত? গ্রুপ সংখ্যা যে কয়টা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন আছে, তাহলে গ্রুপ সংখ্যা 1 হবে। আবার এখানে পর্যায়ের সংখ্যা কত? পর্যায়ের সংখ্যা এই যে 2, এই যে 2 2। এবার গ্রুপ সংখ্যা কত? একটা s অরবিটালে 2টা ইলেকট্রন আছে, তাহলে গ্রুপ সংখ্যা হবে 2, ঠিক আছে না? এই যে পর্যায় সংখ্যা, তো পর্যায় সেম, তাই না? এখানে আমরা বলতে পারি পর্যায় সেম। পর্যায় সেম হলে আমাদের গ্রুপ সংখ্যা দেখতে হবে। এই যে গ্রুপ সংখ্যা এখানে বেশি, যার গ্রুপ সংখ্যা বেশি তার কি হবে? তার হচ্ছে ধাতব ধর্ম হ্রাস পাবে, তাই না? ধাতব ধর্ম কি হবে? হ্রাস পাবে। এখানে গ্রুপ সংখ্যা এর বেশি, এর কম, তাহলে এর আচ্ছা ধাতব ধর্ম বেশি হবে, এর ধাতব ধর্ম কমে যাবে। এই যে এখানে দেখো এইভাবে আমরা ব্যাখ্যা করব, ঠিক আছে? এই যে আর যেসব মৌল সর্ববহিস্থ শক্তিস্তরে ইলেকট্রন সহজে ত্যাগ করে ধনাত্মক আধান তৈরি করে, তাদের ধাতব বন্ধন গঠন করে তাদেরকে ধাতু বলে। যেসব মৌল সহজে ইলেকট্রন ত্যাগ করে তাদের ধাতব ধর্ম তত বেশি হবে। যেসব মৌলের পারমাণবিক আকার ছোট, তাদের সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল বেশি হয়, ফলে তারা সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে না এবং ধাতব ধর্ম হ্রাস পায়। যেসব মৌলের পারমাণবিক আকার যত বড়, তাদের যোজনী ইলেকট্রনের কি করে? ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ তত কম হবে। ওকে, তারা সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে
এখানে দেখো লিথিয়াম এবং বেরিলিয়াম দ্বিতীয় পর্যায়ে অবস্থিত, একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক আকার হ্রাস পায়, ফলে তাদের ধাতব ধর্ম ক্রমাগত হ্রাস পেতে থাকবে। ঠিক আছে, তাই উদ্দীপকের মৌলসমূহের মধ্যে লিথিয়াম এবং বেরিলিয়াম অপেক্ষা কি অধিক হচ্ছে ধাতব ধর্ম বিশিষ্ট। ঠিক আছে, ধাতব ধর্ম তোমরা এইভাবে ব্যাখ্যা করবে যে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে, দেখো এরা একই পর্যায়ে কিন্তু এটা বাম থেকে ডান, এটা ডান দিকে অবস্থিত, এখানে গ্রুপ সংখ্যা বেশি, মানে একটা ইলেকট্রন বেশি, একটা ইলেকট্রন বেশি হলে নিউক্লিয়াসের সাথে বাইরের শেলের যে কক্ষপথ আকর্ষণ বেশি হয়ে যায়, আকর্ষণ বেশি হলে আকারও ছোট হয়ে যায়, আর আকার ছোট হলে সেটা বাইরের শেলের প্রতি আকর্ষণ যেহেতু বেশি, সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে না, ত্যাগ না করতে পারলে তার ধাতব ধর্ম হ্রাস পায়। এখানে লিথিয়ামের ধাতব ধর্ম বেশি হবে আর বেরিলিয়ামের ধাতব ধর্ম একটু কমে যাবে। ঠিক আছে, তারপর দেখো 2 নম্বর প্রশ্ন ছিল যে এরা ওই দুই নং মৌলসমূহের একই গ্রুপভুক্ত কিনা। দেখো 2 নম্বরে কে কে আছে, এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন। প্রথমে আমরা এটা ইলেকট্রন বিন্যাস করবো, এই যে এইভাবে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন আছে এখানে, এইবার ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস করবা। এখানে পর্যায় সংখ্যা কত 5, গ্রুপ সংখ্যা, এখানে ইলেকট্রন বিন্যাস দেখবা। দেখো আমরা ইলেকট্রন বিন্যাসটা একটু দেখি, যেমন ফ্লোরিন, ক্লোরিন এবং ব্রোমিন রয়েছে। ঠিক আছে, সুন্দর করে তোমরা ইলেকট্রন বিন্যাসটা করবা। দেখো এখানে ফ্লোরিনের আছে 9, ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে 1s2 2s2 2p5 হবে। ঠিক আছে, এখানে পর্যায় কত, এখানে পর্যায় হচ্ছে 2, আর গ্রুপ কত, এখানে গ্রুপ হচ্ছে, দেখো গ্রুপ সংখ্যা এখানে দেখো s অরবিটাল আছে, s এ কয়টা ইলেকট্রন আছে 2টা, p অরবিটাল আছে 5টা ইলেকট্রন, আর এর সাথে তাহলে 10 যোগ করতে হবে, তাহলে এখানে কত হচ্ছে 17 হয়ে যাচ্ছে। দেখ 17 হচ্ছে। আবার ক্লোরিনের ক্ষেত্রে এখানে 17, 1s2 2s2 2p5, এখানেও পর্যায়, দেখো পর্যায় সংখ্যা কত, পর্যায় সংখ্যা এখানে কত, সরি আরো হবে ইলেকট্রন বিন্যাস, 2s, তারপর 3s2 3p কত হবে 5 হবে। এখানে পর্যায়, এই যে পর্যায় হবে 3, দেখো পর্যায় 3, আর এখানে গ্রুপ সংখ্যা কত হবে, গ্রুপ সংখ্যা হবে, দেখো s অরবিটালে যখন ইলেকট্রন থাকবে আর p অরবিটাল কাছাকাছি থাকলে দুইটাতে যোগ করতে হয়, এই যে যোগ করলাম, তার সাথে আরো এক্সট্রা 10 যোগ করতে হবে, এটা তাহলে কত হয় 17 হয়ে যায়। আবার ব্রোমিন ব্রোমিন আছে 35টা ইলেকট্রন আছে, এর ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে 3d10 4s2 4p, এখানে কত হবে 5। দেখো এর পর্যায় কত, পর্যায় আছে কত 4, সবচেয়ে বড় 4 আর কি। আর এখানে গ্রুপ সংখ্যা কত হবে, গ্রুপ সংখ্যা হবে, এখানে দেখো ইলেকট্রন সংখ্যা কয়টা আছে, এখানে s অরবিটাল এবং p অরবিটাল পাশাপাশি আছে, তাহলে s অরবিটালে 2টা, p অরবিটালে 5টা, তার সাথে আরো যোগ, তার মানে কত 17। দেখছো সবগুলোর গ্রুপ সংখ্যা সেম, আমাদের বলছে ইলেকট্রন বিন্যাস করে এদের গ্রুপ সংখ্যা সেম হবে কিনা সেটা দেখাইতে। দেখো তার মানে এইভাবে ইলেকট্রন বিন্যাস করবো আমরা, ইলেকট্রন বিন্যাস করে দেখলাম যে সবারই 17, তাই আমরা এইভাবে লিখবো ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে দেখা যায় মৌলগুলোর গ্রুপ সংখ্যা 17, তাই এরা একই গ্রুপভুক্ত হবে। তারপর নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী প্রশ্ন উত্তর দাও। এখানে দেখো এরকম ভাবে XY আছে, এটা ময়মনসিংহ 2021 সালে আসছে। ঠিক আছে, XY প্রতীকী অর্থে ব্যবহৃত, উদ্দীপকের মৌল দুটি X এবং Y অধাতব ধর্মের ক্রম ব্যাখ্যা করতে হবে। দেখো এখানে কি দেওয়া আছে, এখানে XY এটা আছে পর্যায় সংখ্যা 2, দ্বিতীয় পর্যায়ের 13 নম্বর পরমাণু, আর দ্বিতীয় পর্যায়ে 14 নম্বর পরমাণু কি হবে, এই যে মানে 14 গ্রুপের পরমাণু আর 13 নম্বর গ্রুপের, এরা হবে দেখো এইভাবে লাগবে গ্রুপ 13 এবং 14 অবস্থিত। তাই X এবং Y তথা হবে বোরন এবং কার্বন হবে। যেসব মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় বা তৈরি করে তাদেরকে অধাতু বলা হয়। যেসব মৌল যত সহজে ইলেকট্রন গ্রহণ করে তাদের অধাতব ধর্ম তত বেশি হবে। দেখো এই যে এখানে উদ্দীপকের মৌল দুটি ইলেকট্রন বিন্যাস করবে যে এইভাবে, বোরনের ক্ষেত্রে আর কার্বনের ক্ষেত্রে। ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় বোরন এবং কার্বন দুটি দ্বিতীয় পর্যায়ে অবস্থিত, বি মৌল বামে এবং সি মৌল ডানে অবস্থিত। পর্যায় সারণীতে যে কোনো পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পায়। সুতরাং উদ্দীপকের মৌল দুটির অধাতব ধর্মের ক্রম হচ্ছে কার্বনের চেয়ে কার্বনের বেশি হবে অধাতব ধর্ম। ঠিক আছে, এইভাবে ব্যাখ্যা করবা।
আচ্ছা, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা পরমাণুর আকার এবং ব্যাসার্ধ নিয়ে আলোচনা করব। আমাদের কাছ থেকে যদি এই প্রিন্টেড কপি নিতে চাও, এই যে যেরকম স্লাইডটা তোমাদেরকে দেখালাম, এই প্রিন্টেড কপি যদি নিতে চাও তাহলে যে নাম্বারে যোগাযোগ করতে পারো 016020620103495। আর আমাদের কাছে যদি তোমরা অনলাইনের মাধ্যমে পড়তে চাও, আমরা 5টা সাবজেক্ট, ফিজিক্স, তারপরে কেমিস্ট্রি, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ আর হচ্ছে বায়োলজি, এই 5টা সাবজেক্ট 550 টাকা করে পড়াই। ঠিক আছে, যদি পড়তে চাও তো এই নাম্বারে যোগাযোগ করতে পারো। সপ্তাহে 7 দিনই ক্লাস হয়, প্রতিদিন 2টা করে ক্লাস হবে। তো এখানে ভর্তি হতে হলে আমাদের 4 মাসের বেতন একসাথে দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে 1 মাসের বেতন 550 টাকায় প্রতি মাসে। আর এটা হচ্ছে 4 মাসের বেতন একসাথে দিতে হবে। যদি কেউ ভর্তি হতে চাও, এই যে নাম্বার আছে 01620103495, এটাতে হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, তোমরা এখানে কল করে আরো বিস্তারিত কিছু জানতে পারো। আর আমাদের কাছে এই যে স্লাইডটা তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের স্লাইড দেখা যে ক্লাসটা নিচ্ছে, এগুলো হচ্ছে প্রিপারেশন বুক। দেখছো, এই যে একাডেমিক প্রিপারেশন বুক। তোমরা যদি নিতে চাও, প্রত্যেকটা অধ্যায় এরকম দেওয়া আছে, অধ্যায় ভিত্তিক ভাবে তোমরা চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারো। এক একটা শীট, এটা প্রিন্টেড কপি, এরকম ভাবে রঙিন পেজ আছে, তুমি চাইলে আমাদের কাছ থেকে নিতে পারো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।